রাজনৈতিক টানাপোড়েনে এবারে টি-20 বিশ্বকাপ বাংলাদেশের খেলা হচ্ছে না, তবে অবসর যে সময়টা রয়েছে প্রায় 1.5 মাসের যে উইন্ডোটা বাংলাদেশের ক্রিকেটাররা পেয়েছেন, এই 1.5 মাস কীভাবে কাজে লাগানো যায়, কীভাবে তাদের মনস্তাত্ত্বিক জায়গাটাতে আসলে তাদেরকে ফ্রি রাখা যায়, এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন প্রিয় সাংবাদিক হাসান মাহাদি। হাসান মাহাদি, স্বাগত খেলা যোগে। আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাটিং কোচ তিনি নিজেই প্র্যাকটিস করছেন, ব্যাটিং করছেন আসলে অবসর সময় যেটাকে বলে। সো প্লেয়ারদের জন্য এটা একটা বিগ লস, টি-20 বিশ্বকাপের মতো একটা বড় আসলে হাতছাড়া হলো। এই সময় আসলে মেন্টালি তাদেরকে কীভাবে চাঙা রাখা যায়? আমরা তো শুনছি একটা ঘরোয়া টুর্নামেন্ট করবে 3 দল নিয়ে, আসলে কি এটা কি যথেষ্ট হবে? ক্ষতিপূরণের কথা বলছে বিসিবি, আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনছি ক্ষতিপূরণ। আসলে এই যে ক্ষতিটা হলো, এটা কি পূরণ সম্ভব? আর্থিক ক্ষতি পূরণ হয়তো সম্ভব, মানে আর্থিক ক্ষতির জায়গাটা আপনি চাইলে পূরণ করে দিতে পারবেন, কম বেশি করে এটা করা সম্ভব। কিন্তু সুদূর প্রসারী যে লস বাংলাদেশের ক্রিকেটের হলো, বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে যে অবস্থার মধ্যে আছে, সেই ক্ষতিপূরণ করাটা সত্যি খুব কঠিন হবে। যদি যেটা মোহাম্মদ আশরাফুল বলছিলেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশনের পরে যদি কোনো নির্বাচিত সরকার আসে, সেই সরকার এবং সেই সরকারের সাথে কানেক্টেড বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মানে গুড প্ল্যান করে এই ক্রিকেট কূটনীতিটাকে সামনের দিকে না নিয়ে যেতে পারে, সেটা বাংলাদেশ ক্রিকেটকে মানে কয়েকশো বছর পিছিয়ে দিতে পারে। যেটা মোহাম্মদ আশরাফুলও বলেছেন যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতেও ছিল না, প্লেয়ারদের হাতেও ছিল না। সিদ্ধান্তটা আসলে অনেক মানে তাড়াতাড়ি করে মানে যেখানে নেয়ার কথা ছিল না বাংলাদেশ গভর্নমেন্টের, মনে হয় মুস্তাফিজের ইস্যুটা হওয়ার পরের দিন বা ওই দিন রাতেই বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্বশীল জায়গা থেকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়ার যে ঘটনাটা ঘটেছে, এবং গভর্নমেন্টের এই জায়গায় বিসিবিতে খুব আর্লি জড়িয়ে পড়ার ব্যাপারটা ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে মোটামুটিভাবে বলবো যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার একটা কারণ হিসেবে দাঁড়িয়েছে। এবং সব সময় ক্রিকেটকে নিজেদের হাতের মুঠোয় রাখা বলেন আর পায়ের নিচে দাবিয়ে রাখা বলেন, সেটা তো ইন্ডিয়া করতেই থাকে। সেই দাদাগিরি তো তাদের আজকে নতুন না, আমরা জানি তো সেই দাদাগিরি তারা করছে। সো যাদের সাথে আপনি মানে জলে বাস করে আপনি কুমিরের সাথে যুদ্ধ করে পারবেন না, কিন্তু টেকনিক্যালি কুমিরের হাত থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবং কিভাবে আপনি নদীটা পার হবেন, সেই বুদ্ধিটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে। আমরা তো দেখতে পেলাম এবারে বিপিএলে যে অনেকেই আসলে এই বিপিএলটাকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে ধরে নিয়েছিলেন। আপনি নিজেও রাজশাহী ওয়ারিয়র্সের সাথে ছিলেন, সিও হিসেবে ছিলেন, টিমটা আপনি দেখেছেন। নাজমুল হোসেন শান্ত তিনি যখন সেঞ্চুরি করলেন, আমরা তখন বুঝলাম যে আমরা সবাই গুঞ্জন উঠেছিল যে আসলে তিনি কি এবারে বিশ্বকাপের যে একটা রাডার থাকে, সেই রাডারের মধ্যে থাকবেন কি না, তাকে কি ফেরা হবে কিনা টি-20 স্কোয়াডে। সো এই যে আপনি যে ক্রিকেটারদের সাথে ছিলেন, তারা তখন আসলে কি ভেবেছিল, এবং যখন দেখলো যে আসলে এবার বিশ্বকাপে খেলা হচ্ছে না, তখন তাদের আসলে মনস্তাত্ত্বিক জায়গাটা কতটা পরিবর্তন আসলো? সব প্লেয়াররাই আসলে টি-20 বিশ্বকাপ খেলার পক্ষে ছিলেন, এবং কেন ক্রিকেটাররা পক্ষে থাকবেন না? তাদের তো এই বিশ্ব দরবারে বিশ্বমঞ্চে খেলারই কথা, যেটা পারভেজ হোসেন ইমনের কথা মোহাম্মদ আশরাফুল বলেছেন, সাইফ হাসানের কথা বলেছেন। এইবার দুর্দান্ত একটা বিপিএল গেছে পারভেজ হোসেন ইমনের, সিলেটের হয়ে 4 নম্বর পজিশনে ব্যাট করেও রান করেছেন, আবার ওপেন করতে এসেও রান করেছিলেন। সাইফ হাসান হোল থ্রু দ্য বিপিএল খারাপ গেলেও একদম শেষের দিকে একটা ভালো ইনিংস তিনি খেলেছেন, আবার রানে ফেরার ইঙ্গিতটা তিনি দিয়েছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করছিলেন। সব কিছু মিলিয়ে ক্রিকেটাররা মনস্তাত্ত্বিকভাবে তো তৈরি ছিলেন এই টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয় বা ক্রীড়া উপদেষ্টা প্লেয়ারদের সাথে বসেছে একদম লাস্টের দিকে, প্লেয়ারদের সাথে আসলে বসে কি হবে, সিদ্ধান্তটা প্লেয়াররা কখন নেবেন, কখন আপনি প্লেয়ারদের সাথে আলোচনায় বসবেন? যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমরা যেতে চাই, তোমার উপরে রিস্ক আছে অথবা এই নিরাপত্তা আশঙ্কা আছে, কারা কারা যেতে চাও, কারা কারা যেতে চাও না, যেতে চেয়ে সিদ্ধান্তটা নেবেন। আপনি যাবেনই না, তাহলে আর ক্রিকেটারদের সাথে আলোচনা করতে তাদেরকে মানে বোঝানো, তাদেরকে একটু মনের মধ্যে কি বলে এটাকে যে একটু ওই মোটিভেশনটা দেওয়া যে না ভাই আমরা যাচ্ছি না। এই এখন যেটা আপনি বলছেন যে আর্থিক প্রণোদনার ব্যাপারটা এসেছে, এই সময়টাতে আমরা কি করব, ঘরোয়া ক্রিকেট আর বিশ্বকাপ এক জিনিস। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড কি, বিপিএলের স্ট্যান্ডার্ড কি বলেন তো? সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এবার একটু মাঠের বাইরে একটু আসি, আমরা বোর্ডের দিকে তাকাই। আসলে বোর্ডে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সিংয়ের অভিযোগে বিভিন্ন পরিচালকরা রাডারের মধ্যে চলে আসছেন, একজন পদত্যাগ করেছেন, অনেকের মধ্যে অস্বস্তি আছে, আর অনেকে পদত্যাগ করতে পারেন নানা ইস্যুতে। আসলে এই বোর্ডের ব্যর্থতা আসলে তারা নিজের ঘাট থেকে ছেড়ে ফেলতে চান, এমন একটা ভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে, যেহেতু নির্বাচনের পরে একটা পালাবদল হবার শঙ্কা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিসিবি সভাপতি তার বিরুদ্ধেও যে তদন্ত হচ্ছে ফিক্সিংয়ের অভিযোগে, এরকম একটা গুঞ্জন উঠেছিল। পরবর্তীতে বিসিবির ক্লারিফিকেশন দিয়েছে যে না, এরকম কোনো কিছু হচ্ছে না, এবং জিডিও করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। এই
যে জিডি করা হলো এটা তো নজিরবিহীন ঘটনা বাংলাদেশ ক্রিকেট। এর আগেও আমরা দেখেছি অনেকের বিরুদ্ধে অনেক কিছুই হয়েছে, বাট জিডি করবে বিসিবি সভাপতি কি আসলে নিজের মানে যেটাকে বলা যায় অসহায়ত্ব এটাই কি প্রকাশ করলেন কিনা? অ্যালেক্স মার্শালকে দিয়ে আসলে সাফাই গাইতে হচ্ছে। ধরেন কোনো একটা মানে নাম সর্বস্ব অনলাইন বা কেউ একজন কিছু একটা মন গড়া কাহিনী লিখে দিলেই আপনাকে সেটাকে ক্ল্যারিফাই কেন করতে হবে? বাংলাদেশের একদম প্রথম সারির গণমাধ্যম কি এই সংবাদটা করেছে? বিসিবি প্রেসিডেন্টকে জড়িয়ে কি দুর্নীতির ব্যাপার বা ফিক্সিংয়ের ব্যাপার করেছে? ফেসবুক বা অনলাইন পোর্টালে হাজার হাজার ধরনের মন গড়া কথা থাকে। আপনি কখন ক্ল্যারিফাই করবেন? যখন ক্ল্যারিফাই করার সময় আসবে। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় যখন যেটা দরকার সেই জিনিসটা কিন্তু করা হয় না। আর ক্রিকেট বোর্ড বলেন 5 অগস্টের পরে বাংলাদেশে যেভাবে ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে সেটা ফারুক সাহেবের ক্রিকেট বোর্ড বলেন আর আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড বলেন, এটা কি মানে প্রপার ওয়েতে হয়েছে? কোনোভাবেই কি প্রপার ওয়েতে হয়েছে? ইলেকশনটাও যে হয়েছে সেটা কি ইলেকশন হয়েছে? ইলেকশনে কত নাটকীয়তা আমরা দেখলাম, এটা কি প্রপার? বাংলাদেশের কোনো অর্গানগুলাই মানে 5 আগস্টের আগে গত 70 বছরে মানে ফ্যাসিস্ট আমলেও একদম নিজেদের মতো হয়েছে এবং এইটাও মানে নব্য ফ্যাসিবাদিত হয়েছে। কি নতুন পেয়েছেন? না কোনো কিছু নতুন পেয়েছেন? কোনো কিছু দেখে মনে হয়েছে এটা নতুন, এটা ঠিক আছে, এটা প্রপার, এটা সব কিছু মানে যেই আকাঙ্ক্ষা নিয়ে মানে ফ্যাসিবাদের পতন হয়েছে সেই আকাঙ্ক্ষার কোনো একটা মানে একটা চুল পরিমাণ জায়গায় আপনার কাছে মনে হয়েছে পরিবর্তন আছে? এইগুলো এই ব্যর্থতাগুলো কি ঢাকতে মানে শাক দিয়ে মাছ ঢাকতে কি সাকিবের প্রসঙ্গের অবতারণা হলো? আমরা তো শুনতে পাচ্ছি এখন যে সাকিবকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলানোর একটা প্ল্যান করছে বিসিবি। মানে শুনতে খুবই অবাক লাগছে যে এই কয়েক মাসের মধ্যে উইদিন 1 মান্থের মধ্যে এমন কি ডেভেলপমেন্ট হলো যে সাকিব আল হাসান এসে খেলতে পারবেন বাংলাদেশে। শুনেন, প্রতি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে তো মানে তাদের নেতারা বা প্রতি আওয়ামী লীগের লোকজনরা তো বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এই কারিশমা শিখিয়ে দিয়ে গেছে মানুষের মধ্যে যে কেমনে মানে উদরপিণ্ডি পুদর ঘাড়ে চাপানো যায়, কেমনে মানুষের ফোকাসকে চেঞ্জ করা যায়, কেমনে একটা জিনিসকে অন্যদিকে নিয়ে যাওয়া যায়। দেখবেন যে বাংলাদেশের ভেতর দিকে একটা আনইথিক্যাল ট্রানজিট নেবে ইন্ডিয়া, দেখা গেল কোনো একটা ইসলামিক দলের নেতাকে গায়েব করে দিয়ে মানুষের মানে চিন্তা ভাবনাকে ওইদিকে শিফট করে দেওয়া। এই মানে একটা ছোট উদাহরণ দিলাম সেই আমলের। তো এখন সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা কেন হচ্ছে? সাকিব আল হাসান যখন আসার কথা ছিল তখন আসতে পারেন নাই। ওনাকে নিয়ে সেই সময়কার ক্রীড়া উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, নিজের মানে হ্যাডাম দেখিয়েছেন যে আমি আসতে দেই নাই বা সাকিব আল হাসান আসলে এত ঝামেলা হবে। তাহলে এখন আবার সাকিব আল হাসানকে নিয়ে বোর্ডের মধ্যে 8 ঘন্টার মিটিং শেষে আপনারা এই কথা কেন বলেন? সাকিব আল হাসান নর্মাল বাংলাদেশের একজন নাগরিক, তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লেজেন্ডারি ক্রিকেটার, তাকে নর্মাল প্রসেসে আপনি খেলতে দিবেন। তার এগেনস্টে যদি কোনো ধরনের দুর্নীতি, হত্যা, হাবি জাবি যা খুশি, মানে যদিও হত্যা মামলা দিয়েছেন, তিনি কি কাউকে মেরেছেন? তিনি হত্যা করেছেন, এই ধরনের কত ভুয়া মামলা হাজার হাজার মানুষ। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যেমনটা বিপিএল চলাকালীন এম নাজমুল ইসলাম পদত্যাগ দাবি করেছিলেন ক্রিকেটাররা, বিপিএল শেষ তিনি ব্যাক করলেন বোর্ডে। আবার ঠিক এমনভাবে যখন কিনা এই বিতর্ক শেষ হবে, একটা অস্থিরতা শেষ হবে, তখন আবার সাকিবের প্রসঙ্গ হারিয়ে যাবে। আপনার সাকিবকে সেন্ট্রাল কন্ট্রাক্ট মানে এত মানে এখন তো জামাই আদর করছেন, সেন্ট্রাল কন্ট্রাক্ট তো দিয়েছেন, সাকিব আল হাসানের নাম রাখেন নাই কেন? ন্যাশনাল টিমে ঢোকার জন্য সেন্ট্রাল কন্ট্রাক্টের কোনো দরকার নেই, যেদিন থেকে আপনি ঢুকে যাবেন কন্ট্রাক্টের আন্ডারে চলে আসবেন। কিন্তু এই তাহলে তাকে রাখতেন, দেখতাম। অবশ্যই আরেকটা প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে যে গতকালকে আমরা এবারে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের লিস্টটা দেখতে পেলাম, যেখানে আমাদের সৈকত এবং আমাদের কাজী সোহেল দুজন আম্পায়ার, তারা আসলে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের আইসিসির ইভেন্টে। কথা হচ্ছে যে এখানে তো আসলে বাংলাদেশে বা বিসিবি কিছু করার নেই, বাট একটা চিন্তার জায়গা তো থাকে যে তারা ওখানে যে সেফলি ম্যাচ পরিচালনা করতে পারবেন কিনা। আমরা এর আগে দেখেছি যে সৈকত এর আগে ভারতে যে সিরিজটা খেলো সেখানে ম্যাচ অফিসিয়াল হিসেবে তিনি থার্ড মানে টিভি আম্পায়ার হিসেবে ভূমিকা পালন করেছেন, মাঠে নামতে পারেননি। সো এইবার মাঠে নামতে পারেন নাই কথাটা এরকম না। মাঠে নামলে কি হবে? মাঠের ভেতরে কি আক্রমণ হবে? মানে গাজী সোহেল কিংবা আপনি 2 জন শুটারকে ডেলির জন্য জিও দেন নাই? দিয়েছেন তো। তাহলে মাঠের ভেতরে গাজী সোহেল কিংবা শরফুদ্দৌলা ইবনে সৈকত তারা যদি থাকেন, আমার কাছে মনে হয় কোনো ধরনের ঝামেলাই হবে না। আবার ওপরে বাংলাদেশ ক্রিকেট দলও চাইলে খেলতে যেতে পারতো যদি প্রপার ওয়েতে নেগোসিয়েশনটা করা যেত, এটা ইগোর মধ্যে না ছড়িয়ে দিয়ে এইটাকে যদি রাইট ওয়েতে টেবিল গেমটাকে ঠিকঠাক মতন খেলা যেত, তাহলে বাংলাদেশ দলও হ্যাঁ আপনার কলকাতায় ইলেকশন আছে, রাজ্যসভা ইলেকশন, হিন্দুত্ববাদী রাজনীতি তো চলছে, বিজেপি চাবে তৃণমূল কংগ্রেসকে সেখানে পর্যুষ্ট করে ফেলা। এই কার্ডটা মানে এন্টি বাংলাদেশ, যেটা বাংলাদেশ এখন এন্টি ইন্ডিয়ান কার্ড আছে, ওরাও এটা সেটা খেলার চেষ্টা করে। ধর্মীয় অনুভূতিকে পুঁজি করেই তো আসলে এই সরকারটা টিকে থাকে, বা এই মানে তারা গত 3 টার্মে ইন্ডিয়াতে রাজ করেছে বা করছে।
তো সেইটা তো বোঝার ব্যাপার। আপনার বাংলাদেশের ছোট ছোট ঘটনা ঘটবে, সেটা ইন্ডিয়াতে বড় আকারে ম্যাসিভলি তাদের মানে গদি মিডিয়া প্রচার করে যাবে। সো গদি মিডিয়া ইন্ডিয়া তারাও কি বাংলাদেশ ওইখানে খেলতে যাক সেটাও কিন্তু প্রপারলি চায় নাই। তো ওরা তো চাইতেছে না, আপনাকে সেই জিনিসটাই মাথায় রাখতে হবে যে চায় না তাকে কিভাবে চাওয়াতে হয়, এটাই কূটনীতি। অবশ্যই অবশ্যই আলোচনা অনেক কিছুই ছিল, বাট সেই জায়গাটাতে আমাদের একটু থামতে হচ্ছে এখন। আশা করছি পরবর্তী পর্বে আমরা এই বিষয়গুলো এগিয়ে নিয়ে যাবো। অনেক ধন্যবাদ হাসান মাহমুদ আমার সাথে থাকার জন্য।